চাচা, আপনার ছেলে 7 দিন আগে বিদেশে থাকাকালীন মারা গেছে। এখনই ছেলে পক্ষের লোক চলে আসবে, এই লাশ থেকে পচা গন্ধ আসছে, যা এখান থেকে নিয়ে যা। আরে তাহলে এখন আমি দীপ্ত ভাইয়ের লাশটা নিয়ে কি করব? নিজের পকেটের টাকা খরচ করে বিদেশ থেকে দেশে লাশ এনে এখন তো আমি নিজেই বোকা সেজে গেলাম। এই লাশ তুই এখান থেকে নিয়ে যা, ঝোপ জঙ্গলে ফেলে দে, শিয়াল কুকুরে কুড়ে কুড়ে খা। দেখ তো মা, কে ফোন দিয়েছে। আরে মা, ভাইয়া কল দিয়েছে। রিসিভ করে আমার কাছে দে। এই যে নাও। হ্যালো বাবা। হ্যাঁ মা, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। বাবা, আমার চোখের যন্ত্রণাটা খুব বেড়েছে। বলছিলাম কি, এবার ওই কিস্তির টাকার সঙ্গে যদি কিছু টাকা বাড়তি দিতিস তাহলে আমি আমার চোখটা একটু দেখাতে পারতাম, একটু চিকিৎসা করতে পারতাম। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা বাবা, তা সকালবেলা কি খাওয়া দাওয়া করলি? এই তো 2 ভাগের মাছ আর গোস্ত দিয়ে খেয়েছি। তুমি কি খেয়েছো? লাউ শাক আর আলু খেয়েছি বাবা। কেন? আমি যে বাবার কাছে 5000 টাকা পাঠালাম বাজার করার জন্য, বাজার করেনি? হ্যাঁ বাবা, তোর বাবা বাজার করেছে, কিন্তু আমি বৌমাকে ইচ্ছা করে লাউ শাক আর আলু রাঁধতে বলেছি। এই কামরুল, দীপ্তকে ডাক দে, বড় মেশিনটা স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ দীপ্ত, এদিকে আয়। আরে বড় মেশিনটা কাজ করছে না, ওটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা কর, নাহলে ম্যানেজার রাগারাগি করবে। মা, আমি এখন কাজে যাচ্ছি, হ্যাঁ রাতে কথা বলবো। ঠিক আছে বাবা, সাবধানে কাজ করিস। রাখছি। কতদিন আমার মারে দেখি না। আরে কি হলো, তোরা এখনো আসছিস না কেন? সর্দার, আরে কি হলো? এই কাজটা শেষ করে বড় মেশিনটা স্টার্ট করতে হবে, আসছিস না কেন? কি হয়েছে রে? বাড়ি থেকে মা কল করেছিল বুঝি? হ্যাঁ রে, যে স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে এসেছি সেই স্বপ্ন আজ দেশে বসে কষ্ট পাচ্ছে। আমার মতে তো তুই কোনো রিলেশনে নেই, তাহলে দেশে কে কষ্ট পাচ্ছে? মা, মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে। আমি গত মাসে বাবাকে টাকা পাঠিয়েছি, বাবা সেই টাকা তার ব্যক্তিগত কাজে খরচ করেছে, মায়ের চিকিৎসা করেনি। গত 2 দিন আগেও বাবাকে 5000 টাকা পাঠিয়েছি বাজার করার জন্য, বাবা এটা দিয়ে বাজার করেনি। আরে গত 1 সপ্তাহ যাবৎ মাকে জিজ্ঞেস করছি কি খেয়েছো, মা শুধু একটা শাকের নাম বলছে। আমার বোঝা হয়ে গেছে বাবা ওই টাকা দিয়ে বাজার করেনি। কি বলিস? আমি তো গতকাল বাড়িতে ফোন দিয়েছিলাম, তোর বাবা আর আমার বাবা নাকি একসাথে বাজার করতে গিয়েছিল। তোর বাবা অনেক বড় একটা মাছ কিনেছে, সেটা দেখে আমার বাবা আফসোস করেছে। আমার বাবা বললো অত বড় মাছ নাকি এখন বাজারে পাওয়া যায় না। তাহলে কিভাবে কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। কামরুল, তোর কথা যদি সত্যি হয় তাহলে বুঝতে আমার আর বাকি নেই। বড় ভাইয়ের বউ মার সাথে ঝামেলা করা শুরু করে দিয়েছে। মা চোখে ঝাপসা দেখতে পায়, নিজের ঘরে একা একা বসে খায়, আর বড় ভাবি মাকে ঠিকমতো খেতেও দেয় না। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু এভাবে কারোর সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক না। আচ্ছা তুই এ ব্যাপারে কোনো চিন্তা করিস না, আমি আমার বোনকে দিয়ে তোদের বাড়িতে পাঠিয়ে একটা খোঁজ নেব। চল ভাই, আপাতত কাজটা শেষ করে আয়। শোন কামরুল, প্রবাসের টিকিট মানে ঘরের বিশ্বাসের বিদায়। প্রবাসে আসলেই বোঝা যায় দেশের মা মাটি কতটা খাঁটি। আচ্ছা, আমাদের ওভারটাইম কি চালু আছে? হ্যাঁ, আমি তো রেগুলারই করছি। আজ থেকে আমাকে ওভারটাইম করতে হবে, 2 হাত ভরে টাকা ইনকাম করতে হবে। শোন কামরুল, তোকে মন থেকে একটা কথা বলি, একজন নারীর জন্য শক্তি হচ্ছে তার স্বামী, কিন্তু একজন স্বামীর জন্য মানে একটা পুরুষ মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকা। টাকা রোজগার করতে হবে, না হলে দুনিয়া টিকে থাকা সম্ভব না। চল। বৌমা, কটা খাবার দিলে খেয়ে ওষুধ খেয়ে নিতাম। এই নিন আপনার খাবার। বৌমা, বলছিলাম কি, ওষুধটা খুলে আমার হাতে দাও, আমি ভাত খেয়ে ওষুধটা খেয়ে নেব, তা না হলে তো তোমাকে আবার ডাকতে হবে। ওষুধের পাতাটা একেবারে খালি, চোখে দেখতে পান না? এতগুলো ওষুধ কিভাবে ফুরালো? এই 5-6 দিন তো চোখে একদমই দেখতে পাচ্ছি না। আগে যাও একটু ঝাপসা ঝাপসা দেখতাম। দীপ্ত থাকতে এই ওষুধ আমি 3 বেলাই খেতাম, আর এখন তো ঠিক মতো খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই, কিন্তু আমার ওষুধ কেন ফুরিয়ে গেল তা তো আমি বুঝতে পারছি না। মা, তোমার শ্বশুর কি গত রাতে ওষুধ এনেছিল? না, ঔষধ আনেনি। ঔষধ আনতে গেলে টাকা লাগে। তুমি কি আমাকে টাকা দিয়েছো নাকি? আমি কেন টাকা দিতে যাব? আমার দীপ্ত তো টাকা পাঠায়। দেখো,
এখন এইসব জুয়ার নেশা বাদ দাও, বয়স হয়েছে। আমি তাসের নেশা ছাড়লেও তাস আমাকে ছাড়তে চায় না। আজকেও সাজানো হাত ছিল, একটা ভুলের কারণে সব বেচাকার হয়ে গেল। ছেলেটা বিদেশে বসে অনেক কষ্ট করে, সেই টাকা দিয়ে তোমার জুয়া খেলতে লজ্জা করে না? আরে লজ্জার কি আছে, আমি তো জুয়ার আসরে সবাইকে গল্প করে বলি আমার এই কচকচে নোটগুলো সব ওই দুবাই থেকে আসছে। ওরা খুব শান্তি মনে জিতে যায় আর আমি হেরে যাই। এই হারার মধ্যেও না আলাদা একটা শান্তি আছে। জুয়া খেলার সাথে সাথে নেশা পানিও শুরু করেছো, এসব ছেড়ে দাও, এর ফল কিন্তু ভালো হবে না। বৌমা, তোমার শ্বশুরকে খেতে দাও। বৌমা, আজকেও কি আলু সিদ্ধ করেছো? আপনি ডায়াবেটিসের মানুষ, আপনার মাছ গোশ খাওয়া একদম ঠিক হবে না। আরে বাবা, তাই বলে প্রতি অক্তেই আলু ঘোটা দিয়ে খাওয়া যায় নাকি? দুঃসাতা, ভাতই খাবো না। হে আল্লাহ, আমার চোখ দুটো কানা করার সাথে সাথে আমার মুখটা কেন বন্ধ করে দিলে না? হয়েছে হয়েছে, অন্য সময় তো মুখ থেকে কোনো কথা বের হয় না, এখন স্বামীকে পাশে পেয়ে আল্লাদে গদগদ হয়ে যাচ্ছে। এই শুনেছ, তোমার মায়ের জন্য এক টুকরো মাংস নিয়ে এসো। এই কি ব্যাপার, তুমি না আমাকে বললে মাকে ডাক্তার মাছ মাংস খেতে নিষেধ করেছে, তাহলে মাংস আনতে বললে কেন? ডাক্তার নিষেধ করতেই পারে, তাই বলে কি তোমার মা ডাক্তারের কথা শুনবে নাকি? তোমার মা তো নিজেই একটা ডাক্তার। হালাভিন, তুই আমার বড় সন্তান, আমার নারী ছেঁড়া ধন। তুই জন্মের পর তোকে দিয়ে আমি নতুন স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার সম্বল, কিন্তু এখন দেখছি তুই তো আমার অম্বল। কথার মধ্যে কত রকমের ঢং। তোমার মায়ের কথা শুনলে মনে হয় কি তুমি তার সৎ ছেলে। বৌমা, বলতে বলতে অনেক কথা বলে ফেলেছো, আমাকে তোমার সহ্য হয় না, আমাকে বাড়ি থেকে বের করে দাও। আর এই বাড়িতে যে দুটো পুরুষ মানুষ আসছে, তাদের হাতে চুরি পরিয়ে তাদেরকে ঘরে বসিয়ে রাখো। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না, এই বয়স হয়ে গেলে অনেক কিছু বলে, অনেক কিছুই করে। আচ্ছা যাই হোক, তুমি আমার জন্য কটা ভাত নিয়ে এসো। সে কতদিন আমার মারে দেখি না। আরে কি আছে তোর? আর কি হচ্ছে, বমি করছিস কেন? গত রাত থেকে কিছু খাইনি তো, এই জন্য খারাপ লাগছে। খোল, মাথা নিচু কর। শোন, তোকে ছোট করে একটা কথা বলি, আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে পরিবারকে ভালোবাসতে হবে। আচ্ছা, তুই তোর পরিবারকে একা কেন ভালোবাসবি? সব দায়িত্ব কি তোর নিতে হবে নাকি? তোর তো বড় ভাই আছে, সে তো তোর পরিবারের দায়িত্ব নিতে পারে। আর আমি বলছি না যে একেবারে তুই টোটালি দায়িত্ব নিবি না, দায়িত্ব নিবি, কিন্তু তোর যে ঋণটা আছে সেই ঋণটা পরিশোধ হওয়ার পর তারপরে তুই দায়িত্ব নিবি। বস বস। আচ্ছা, ওখানে অনেক গরম রোদ, ওর থেকে তোকে এখানে নিয়ে এসেছি, ভালো হয়েছে, নাহলে তুই আরও অসুস্থ হয়ে পড়তে। আচ্ছা, ওইখানে মাথায় পানি দেওয়ার সময় যে কথাগুলো বলেছি, তুই কি বুঝতে পেরেছিস আমার কথা? হ্যাঁ, আরে পরিবারের দায়িত্ব কি ছোটো বড়ো দেখে হয় নাকি? আমার বড় ভাই শৌখিন মানুষ, কাজকাম করতে পারে না, তাই বসে বসে খায়। আমি না 2 দিন ইনকাম করছি, আমার বড় ভাই তো সে আগে থেকেই বসে বসে খেত। দেখ ভাই, এই বিদেশের মাটিতে তুই যে এই কয় টাকা ইনকাম করিস, আমিও সেই কয় টাকা ইনকাম করি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তুই সবসময় কেমন মানসিক চাপের মধ্যে থাকিস। আরে ভাই, আমার পরিবারে তো 7 থেকে 8 জন সদস্য, কই তারা তো আমাকে কখনো প্যারা দেয় না। এই বিদেশের মাটিতে দিব্যি আমি ফুরফুরে মেজাজে কাজ করি, আর তুই সবসময় মন খারাপ করে থাকিস। বাহ, ছেলেতে মেয়েতে প্রেম হয় এটা পৃথিবীর নিয়ম, কিন্তু ছেলেতে ছেলেতে যে প্রেম হয় এটা এক বিরল কাহিনী। স্যার, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আপনি আমাদের দেখে কি মনে করছেন জানি না, তবে আপনি যেটা ভাবছেন তেমনটা না। ফের কথা বললে কানের নিচে 2টা দিব। বাড়িতে বউ বাচ্চা রেখে এসে প্রবাসের মাটিতে তোমরা কি করতে পারো সেটা খুব ভালোভাবেই জানি। আগামীকাল থেকে দুজনকে 2 সাইডে কাজে দিব। স্যার, আমাকে মাত্র 2 ঘন্টা সময় দিন, আমি খুব অসুস্থ, আমি কাজে মন দিতে পারছি না। 1 মিনিটের জন্য ছুটি পাবি না। এখন যদি কাজ না করে এখানে বসে থাকিস তাহলে সারা দিনের স্যালারি কেটে নেব। ঠিক আছে স্যার, ছুটি লাগবে না, আমি সময় মতো কাজ করে রাখবো। কামরুল, তোমাকে বলছি,
দেশের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে এসেছো নিজের পরিবারকে ভালো রাখার জন্য। সেখানে অন্যের জন্য সিম্প্যাথি দেখানো বাদ দাও, নিজের প্রতি গুরুত্ব দাও। জি স্যার। কামরুল, তুই বুঝতে পারছিস না, মা শুধু চোখের কথা বলে, চোখে ঝাপসা দেখছে। আমি দূরে থেকে কিভাবে এসব ভুলে থাকি বলতো? বাইরে আমি সবই বুঝতে পারছি, কিন্তু নিজেকে তো চাপ দিস না। পরিবারের দায়িত্ব নিতে গেলে নিজের শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। আমি শুধু নিজের জন্য এই প্রবাসে আসিনি, সবসময় দেশের মা ও মাটির কথা মাথায় রেখেছি। কিন্তু আমি দেখি আমার পাঠানো টাকাগুলো অন্য জায়গায় যায়। আরে ভাই, প্রত্যেকটা ভুলের জন্য নিজেকে কেন কষ্ট দিতে হবে? তোর তো বড় ভাই আছে আলামিন, তারও তো একটা দায়িত্ব থাকে, তাই না? দায়িত্ব শুধু বসে থাকে, খায় আর ঘুমায়। আমি বিদেশের মাটিতে বসে মাথার ঘাম পায়ে ফেলছি, এত এত পরিশ্রম করছি, সেটা তারা বোঝেই না। আরে ভাই, তুই একাই সবকিছু বোঝার চেষ্টা করছিস, এই কারণে তোর বেশি কষ্ট হচ্ছে। আরে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে দায়িত্ব নেবে। তুই নিজের যত্ন নে, তাহলে ওদের পাশে বেশি সাহায্য করতে পারবি তুই। নিজেকে ভালোবাসার কি মানে? আমি কি নিজের খেয়াল রাখি? যদি বাবা মা ভালো থাকে তাহলে শান্তিতে থাকা যায়, আর যদি বাবা মা খারাপ থাকে তা আমি কিভাবে দাঁড়িয়ে থাকবো বল? ভাইরে, নিজের দায়িত্বের সাথে যদি প্রত্যেকটা মানুষের ভুলের বোঝা তুই একসাথে নিতে চাস, তাহলে তুই পারবি না, ভেঙে পড়বি। দেশ থেকে দূরে থাকলে একটা জিনিস কখনো ভুলে যাবি না, শুধু নিজের জন্য না, পরিবারের জন্য ধৈর্য রাখবি। চল, বস যেহেতু রাগারাগি করে গেছে, সাইডে যায়। আচ্ছা, তোমার ছোট ভাই তো কতদিন হলো বিদেশ গিয়েছে, এবার বলো টাকা পয়সা পাঠাতে। এই ভাঙা বাড়িতে আর কতদিন থাকবো? বাড়িঘর ঠিক করতে হবে না? হবে তো, কিন্তু বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে কি করে টাকা চাই? আহা, তোমার কথা শুনে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে। আমি এত কিছু জানি না, এখনই ফোন দিয়ে সবকিছু বলো, তা নাহলে কিন্তু আমি বাবার বাড়িতে চলে যাব। আরে কি বলো তুমি? তুমি এই সামান্য বিষয় নিয়ে বাবার বাড়িতে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি কাকে নিয়ে থাকবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখনই ফোন দাও, নাহলে কিন্তু আমি বাবার বাড়িতে চলে যাব। না, ভাইয়া কেমন আছো তুমি? আরে রাখ তোর কুশল বিনিময়। এলাকা থেকে যারা যারা বিদেশে গিয়েছে প্রত্যেকে ভালো ভালো বাড়ি বানিয়েছে, আর আমরা সেই ভাঙা বাড়িতে থাকছি। তুই বিদেশে গিয়ে কি করেছিস? তুই ওখানে গিয়ে নিজেই সুখ শান্তি করছিস? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুই বুঝতে পারছিস না? তোর জমি ব্যাংকের কাছে আমি রেখে ওখান থেকে ঋণ নিয়ে বাড়ি বানাবো, তারপর তুই মাসে মাসে 2-3 লাখ টাকা করে দিয়ে ওটা শোধ করবি। আমার সম্পত্তি ব্যাংকে রেখে টাকা দিতে হবে কেন? তুমি তোমার সম্পত্তি ব্যাংকে রেখে টাকা নাও। আরে মুখে মুখে তর্ক করিস কেন? তোর সম্পত্তি ব্যাংকের কাছে রেখে ঋণ নিয়ে বাড়ি বানাবো, এটা আমার শেষ কথা। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা দীপ্ত, আমাকে একটা কথা বলতো, তোর পরিবারের লোকজন কি তোকে টাকার মেশিন মনে করে নাকি? সবার কথাবার্তা শুনে তো তাই মনে হয়, কিন্তু আমার কোনো দুঃখ নেই। সবাই আমার কাছ থেকে টাকা ঠিকই নেয়, কিন্তু বাজে খরচ কেউ করে না। বাজে পথে খরচ করছো না, তাই তো? আরে কেউ ভালো পথেও খরচ করছে না, তাই আমি বলে কি এখনো সময় আছে, বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দে। তাই কামরুল, খবরদার গায়ে পড়ে বেশি কথা বলতে আসবি না। আমি ইনকাম করে আমার পরিবারকে টাকা পাঠাই। আমার টাকা আমি পরিবারকে পাঠাবো নাকি কাকে পাঠাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমার পরিবারকে নিয়ে কোনো কথা বলতে আসবি না। হ্যাঁ রে ভাই, তুই একদিন সব কিছু বুঝতে পারবি, কিন্তু আফসোস সেদিন সময় থাকবে না। তুই যা তো। টাকার মেশিন ভাবে সবাই, এরই নাম বিদেশ। দাঁড়াও তো, কেউ ফোন দিল। হ্যালো, কে বলছেন? আমি দুবাই বাংলা হাসপাতাল থেকে বলছি। দীপ্ত, আপনাদের কি হয়? আমার ছোট ভাই। কেন, কি হয়েছে? গত রাতে ওভারটাইম করতে গিয়ে মেশিন বিস্ফোরণ হয়ে আপনার ভাই গুরুতর আহত হয়েছে। দুবাই বাংলা হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে ভর্তি আছে। তাকে সুস্থ করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। আপনারা যত দ্রুত সম্ভব টাকা পাঠানোর ব্যবস্থা করুন। কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? এই আপনারা একটা কাজ করুন, আপনারা টাকা দিয়ে আমার ভাইকে সুস্থ করে তুলুন, তারপরও কাজ করে আপনাদের টাকাগুলো শোধ করবে। আপনার কথা শুনে মনে হচ্ছে মামার বাড়ি আপনার ভাইকে বাঁচাতে গেলে 5 লক্ষ টাকার প্রয়োজন। আমি রাখছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনুন। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? হ্যাঁ বাবা, দীপ্ত গুরুতর অসুস্থ, দুবাই বাংলা হাসপাতালে ভর্তি। ওকে সুস্থ করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। কি বলিস? এত টাকা আমরা কোত্থেকে দেবো? তাছাড়া টাকা দিলে তো আমাদের টাকা কমে যাবে। কাকে টাকা দিলে তোমাদের টাকা কমে যাবে? কি হয়েছে বাবা আলামিন? মা, দীপ্ত অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। এখন ওকে সুস্থ করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। ওরে আল্লাহ, আমার দীপ্ত কি করে অ্যাক্সিডেন্ট করলো?
আলামিনের বাবা, তুমি তাড়াতাড়ি করে টাকা পাঠিয়ে দাও, আমার দীপ্তকে সুস্থ করার ব্যবস্থা করো। দেওয়ার মতো তো টাকা নেই, আর ও টাকা দিলে আমরা সামনে কিভাবে চলবো বলো তো? তোমাদের তো প্রতি মাসে টাকা পাঠায়, সেই টাকা থেকে টাকা দিয়ে ওকে চিকিৎসা করার ব্যবস্থা করো। আমার দ্বারা সেটা সম্ভব নয়। আলামিন, চল, নামাজে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও আলামিনের বাবা, তোমাদের ডিম পাড়া হাঁসটাকে এভাবে মরে যেতে দিও না। হাঁসটা বেঁচে থাকলে অনেক ডিম পাবে। এই, নামাজে যাও না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লোককথা শুনছো নাকি? বাবা, আসার সময় ঈদগাহ থেকে খাবার নিয়ে আসবেন। ঠিক আছে মা। ও বৌমা, দীপ্তকে একটা কল করো তো। আমার দীপ্ত অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। আপনি কি আমার ফোনে রিচার্জ করে দেন যে আপনি ছেলেকে কল দিতে বলছেন? যত সব। আলী চাচা, আলী চাচা, বাড়িতে আছেন? কি ব্যাপার কামরুল, তুই আজকে আমার মেয়ের বিয়ের দিনে খাটিয়ে করে কাল লাশ নিয়ে আসলি? আর তাছাড়া তুই বিদেশ থেকে কবে এসেছিস? ভাই, খাটিয়াটা রাখুন। ভাই, আপনারা তাহলে আসুন। চাচা, আমি আজকে বিদেশ থেকে এসেছি, আর এই খাটিয়াতে আপনার ছেলের লাশ। আমার ছেলের লাশ মানে? আমার ছেলের লাশ তুই কোথায় পেলি? চাচা, আপনার ছেলে 7 দিন আগে বিদেশে থাকাকালীন মারা গেছে। আপনারা তো কোনো খোঁজ খবর নিলেন না। আমি তো এই গ্রামেরই ছেলে। আমি দীপ্ত ভাইয়ের লাশটা বিদেশের মাটিতে রেখে আসতে পারলাম না, তাই তো আমার সাথে করে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছিস রে কামরুল। আলামিন, চল লাশটা সৎকারের ব্যবস্থা করি। দাঁড়ান আলী চাচা, এই লাশ নেওয়ার আগে আমার টাকা কে পরিশোধ করবে? টাকা? কিসের টাকা? কাকে আবার টাকা দিতে হবে? চাচা, দীপ্ত ভাই হঠাৎ করে বিদেশে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে 15 দিন আইসিইউতে ছিল। সেখানে প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তাছাড়াও আনুষঙ্গিক আরও 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা আমাকে দিয়ে তারপর এখান থেকে লাশ নেবেন, তার আগে না। 4 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? আচ্ছা কামরুল, তোর কি মাথা ঠিক আছে? 4 লক্ষ টাকা দিয়ে যদি লাশ ছাড়াতে হবে, তাহলে লাশ নিয়ে কেন আসলি? চাচা, এসব আপনি কি বলছেন? আপনার ছেলে তো বিদেশের মাটিতে কম টাকা ইনকাম করেনি। আমার জানা মতে বছরে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা আপনাদের পাঠিয়েছে। এখন সামান্য 4 লক্ষ টাকার জন্য আপনার ছেলের লাশ ছাড়িয়ে রাখবেন না, এটা কেমন কথা? আমার ছেলে বাড়িতে টাকা পাঠিয়েছে, এটা সত্য, কিন্তু আমার ছেলে সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি, এই বাড়ি করেছি। তারপর ও যখন বিদেশ গিয়েছিল সেই সময় দায় দেনায় ছিলাম, সেই দেনা পরিশোধ করেছি। ওর বড় ভাইকে একটা R15 আর একটা আইফোন কিনে দিয়েছি, আর ওর ছোটো বোনকে একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি। আর ওর বিয়ের জন্য অলরেডি 10 লক্ষ টাকা খরচ করেছি। আর যার সঙ্গে বিয়ে দিচ্ছি তাকে নগদে 20 লক্ষ টাকা দিয়ে তার ব্যবসা দাঁড় করিয়ে দিচ্ছি। এখন তুই বল, আমার কাছে কি কোনো টাকা আছে? তাছাড়া 4 লক্ষ টাকা দিয়ে মরা মানুষের লাশ নিয়ে আমার লাভটা কি? নাউজুবিল্লাহ। চাচা, চাচা, আপনি কি আসলেই দীপ্ত ভাইয়ের বাবা? মুখ সামলে কথা বলিস কামরুল। আমি দীপ্তের বাবা না মানে তুই কি বলতে চাচ্ছিস? চাচা, আপনার কথা তো তাই মনে হচ্ছে, কারণ কোনো ছেলের লাশ সামনে রেখে তো কোনো বাবা এমন কথা বলতে পারে না। আরে যে ছেলে নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে গিয়ে টাকা উপার্জন করে আপনাদেরকে পাঠিয়েছে, আর আজকে তার লাশটা আপনারা নিতে চাচ্ছেন না। দেখুন চাচা, আমি এত কথা শুনতে চাই না। আমার এই 4 লক্ষ টাকা কে দেবে সেটা বলুন। কে দিবে সে কথা আমি বলতে পারি না। এখনই ছেলে পক্ষের লোক চলে আসবে, এই লাশ থেকে পচা গন্ধ আসছে, যা এখান থেকে নিয়ে যা। আলামিন ভাই, আপনার ছোট ভাই তো আপনাকে অনেক ভালোবাসতো। তার পাঠানো টাকা দিয়ে আপনার বাবা আপনাকে একটা R15 কিনে দিয়েছে, আইফোন কিনে দিয়েছে। আপনি একটা কাজ করুন, আপনার ওই R15টা বিক্রি করে 4 লক্ষ টাকা আমাকে দিয়ে আপনার ভাই লাশটা ছাড়িয়ে রাখুন। না না কামরুল ভাই, আমি এটা করতে পারবো না। আরে বাইক প্রত্যেকটা ছেলের ইমোশন, আমি সেই ইমোশন বিক্রি করে আমার ছোটো ভাই লাশ চালাতে পারবো না। বাবা যেটা বলেছে এটাই ফাইনাল। ছোট বোন, তোমাকে তো তোমার বাবা একটা স্কুটি একটা আইফোন কিনে দিয়েছে, তাই তুমি একটা কাজ করো, এগুলো বিক্রি করে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে রাখো।
কামরুল ভাই, মুখ থেকে যা আসছে তাই বলছেন কেন? স্কুটি নিয়ে কলেজে গেলে আলাদা একটা সম্মান পাওয়া যায়, আর হাতে আইফোন থাকলে বন্ধু বান্ধব কেয়ার করে। আমি সেই কেয়ার আর সম্মান বিক্রি করে আমার ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না। বাহ, আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে আপনাদের এই যে সম্পদ, এগুলো আপনারা নিজেরা কষ্ট উপার্জন করেছেন। ঠিক আছে, আপনাদের কারো টাকা পয়সা দিতে হবে না। ভাবি, আপনি তো সব কিছু শুনলেন, সামান্য 4 লক্ষ টাকাই তো। আপনি টাকাগুলো দিয়ে আপনার দেবরের লাশটা ছাড়িয়ে রাখুন। কামরুল ভাই, এ আপনি কি বলছেন? আমি একজন গৃহবধূ, আমি এত টাকা কোথায় পাবো? মিম, বোন রে, একটু মনটা নরম করে কিছু করা যায় না? কামরুল ভাই, আমি এত টাকা কোথায় পাবো? আর তাছাড়া আমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আর বাবার কাছে সামান্য কিছু টাকা আছে। তা দিয়ে যদি ভাইয়ার লাশ ছাড়ায় তাহলে তো আমার বিয়েই হবে না। বোন, তোমার বাবা তো বললো এই বিয়েতে তোমার স্বামীকে নাকি সে 20 লক্ষ টাকার মতো দিচ্ছে। তাহলে একটা কাজ করো না, সেই 20 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে রাখো। কামরুল ভাই, উল্টাপাল্টা কথা বলবেন না। এমনিতেই আমার বিয়ে হচ্ছিল না, বাবা যৌতুকের লোভ দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছে, আর সেই টাকা থেকে 4 লক্ষ টাকা দিলে আমার বিয়েই বন্ধ হয়ে যাবে। এমন কাজ করে আমি নিজেকে ঝামেলার মধ্যে ফেলতে চাই না। আরে তাহলে এখন আমি দীপ্ত ভাইয়ের লাশটা নিয়ে কি করব? নিজের পকেটের টাকা খরচ করে বিদেশ থেকে দেশে লাশ এনে এখন তো আমি নিজেই বোকা সেজে গেলাম। এই লাশ তুই এখান থেকে দিয়ে যা, ঝোপ জঙ্গলে ফেলে দে, শিয়াল কুকুরে কুড়ে কুড়ে খা। আলামিনের বাবা, তুমি কার লাশ বাইরে ফেলে দিতে বলছো? চাচি, আপনার ছোট ছেলে দীপ্তর লাশ। কি বলছো কামরুল? আমার দীপ্ত মারা গেছে? কই কই আমার দীপ্তর লাশ কই? চাচি, লাশ খাটিয়ার ভেতরে। এখন কথা হচ্ছে এখানে আসতে গেলে 4 লক্ষ টাকা দিতে হবে। আপনি তো এখানে উপস্থিত ছিলেন না, এর আগে এখানে অনেক কথা হয়েছে। আমি তোমাদের সব কথা শুনেছি। 4 লক্ষ কেন, 4 কোটি টাকা দিয়ে হলো আমি আমার সোনা পাখির লাশ ছাড়িয়ে রাখবো। আমি তো চোখে দেখি না, তবে আমি আমার কিডনি বিক্রি করে দিয়ে হলো আমি আমার সোনা পাখির লাশ ছাড়িয়ে রাখবোই। কাউকে টাকা দিতে হবে না। আমি এখনো মারা যাইনি, আল্লাহ পাক এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। বাবা দীপ্ত, তুই বেঁচে আছিস? ভাই, তুই বেঁচে আছিস, কিন্তু কামরুল ভাই যে বললো তুই মারা গিয়েছিস। এসব আমি কি দেখছি? কামরুল ভাই, আপনি আমাদের মিথ্যা কথা বললেন কেন? আপনি তো একজন প্রতারক। এই চুপ কর বেয়াদব! কামরুল ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। মা, তুমি কেমন আছো? মা, তুমি কান্না করো না মা, আমি এখনো মরিনি। আমি বিদেশের মাটিতে কাদের জন্য কি করেছি মা? আমি দিন নেই রাত নেই কঠোর পরিশ্রম করে যাদের জন্য টাকা উপার্জন করেছি, আজ তারাই আমার লাশ নিতে অস্বীকার করলো। আমি বিদেশের মাটিতে কয়েকটা বছর পরিশ্রম করেছি, লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি, টাকার পাহাড় তৈরি করেছি। সেই সব টাকা বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছি। সেই টাকা দিয়ে আত্মীয় স্বজনেরা তাদের শখ আহ্লাদ মিটিয়েছে। আমি বিদেশের মাটিতে সামান্য একটা দুর্ঘটনার কারণে 3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। সেই 3 দিন আমি তোমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। সেই 3 দিনের মধ্যে তোমরাও কেউ আমাকে ফোন দাওনি। ও মা, তুমি তো আমাকে বলতে ভাই বোন সবই রক্তের বাঁধন, সব কিছু কেটে আলাদা করা গেলেও রক্ত কখনো কেটে আলাদা করা যায় না। কিন্তু আজকে আমি একই দেখছি, আজকে সবার আগে সেই রক্তই আলাদা হয়ে গেল। আজকে আমার জন্মদাতা পিতা মুখের উপরে বলে দিল আমার লাশটা জানি বাইরে ফেলে দেয়, যাতে শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজকে আমার আদরের ছোট বোন, সে বলল তার স্কুটি বিক্রি করে আমার লাশ ছাড়াতে পারবে না, তার স্কুটি নাকি তার সম্মান। আচ্ছা মা, বলো তো, এই যে সম্মানের কথা বলছে, এই সম্মানের পেছনের মানুষটাকে? আজকে আমার ভালোবাসার বড় ভাই আলামিন, সে বলছে বাইক নাকি তার ইমোশন, সে তার ইমোশন বিক্রি করে আমার লাশ ছাড়াতে পারবে না। আচ্ছা, তার এই যে ইমোশন, তার এই যে শখ, এই শখ মেটানোর পেছনের মানুষটাকে? এই যে তোমার মেয়ে, আজ সে জীবনসঙ্গী বানাতে ব্যস্ত, অথচ তার বিয়েটাই হচ্ছে আমার টাকায়। আচ্ছা, সে বা তারা কি একবারও ভাবলো না যে মানুষটা প্রবাসী থেকে তাদের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে তাদের টাকার পাহাড় বানিয়ে দিয়েছে, শখ আহ্লাদ মিটিয়ে দিয়েছে, তার লাশটা 4 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে একবার দাফন করার কথা? এই দুনিয়ার সব কিছুর মূল হচ্ছে টাকা। টাকা না থাকলে এই দুনিয়ায় ভালো থাকা যায় না, টাকা না থাকলে ভালো কিছু করা যায় না। তেমনি টাকা থাকলেও দুঃসময় কোনো কাজে আসে না। বাবা, বাবা তুই কোথায়? আমার কাছে আয় তো, আমি একটু তোর মুখে হাত বুলিয়ে দেখি। কেন মা, তুমি চোখে দেখতে পাচ্ছ না? না রে বাবা, আমি তো চোখের চিকিৎসা করাইনি। হায় রে পোড়া কপাল আমার! 1 বছর আগে বাবার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য। বাবা আমাকে বলেছিল তোমার চিকিৎসা হয়েছে, তুমি চোখে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছ। মা রে, ও মা,
আমি তোমার অযোগ্য সন্তান। আমি টাকা রোজগার করেছি ঠিকই, কিন্তু সেই টাকা কোনো কাজে আসেনি। আমি নিজের জন্মদাতা পিতাকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসে আজ টাকার গুণ ধরেছে। মা, টাকার অনেক রূপ। টাকা বউকে দিতে পারলে তার কাছে সে প্রিয় স্বামী, টাকা বাবাকে দিতে পারলে তার কাছে সে প্রিয় সন্তান, টাকা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে দিতে পারলে তার কাছে সে প্রিয় মানুষ। কিন্তু টাকা না থাকলে সেই মানুষটার এই দুনিয়ায় কোনো মূল্য নেই মা। এই অমানুষগুলোর মাঝে আমি আর এক মুহূর্তও থাকতে চাচ্ছি না। চলো মা, এখান থেকে চলে যাব দূরে কোথাও। আমি খেয়ে না খেয়ে তোমাকে ভালো রাখবো। চলো মা, চলো। কামরুল ভাই, চলেন। বাবা, এগুলো কি হয়ে গেল? ভাইয়া, আমাকে আটকাও। দীপ্ত, আলামিনের মা, আমাদের ছেড়ে যেও না।